নিশি হাসতে হাসতে নোহাকে ডাকলো, আপু চলো, এবার তুমি নাচবে। মুহূর্তের মধ্যে সবাই সায় দিয়ে উঠল। নোহা একটু ইতস্তত করলেও শেষমেশ সবার অনুরোধ মেনে নিল। গানের সুর যখন শুরু হলো, নোহা ধীরে ধীরে তাল মেলাতে লাগলো। প্রথমে একটু সংকোচ, তবে খুব তাড়াতাড়ি সে সুরের সাথে মিলে মিশে নাচ শুরু করলো। তার হাতের আঙ্গুলের বাঁক, চোখের ভাষা, শরীরের গতি সবকিছু যেন এক অনন্যা ভাব সৃষ্টি করছিল। সবাই মুগ্ধ হয়ে দেখছিল। তবে একজনের দৃষ্টি যেন বিশেষভাবে আটকে গেল নোহার প্রতি। নাচ শেষ হতেই নোহার চোখ পড়ল ঠিক সামনে দাঁড়িয়ে থাকা আহিরের দিকে। মুহূর্তেই নোহার চোখ পড়ল আহিরের হাতে থাকা ছোট্ট প্রাণীটির দিকে। নোহা অবাক হয়ে বলে উঠল, বিড়াল! নোহা একটু এগিয়ে এলো, বিস্ময়ের সাথে জানতে চাইল, আপনি ওকে কোথায় পেলেন? আহির হেসে বলল, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আপনার শেরুর মতো ঠিক ওই রকম একটা বিড়াল পাইনি। তবে দেখুন, এটা দেখতে অনেকটাই শেরুর মতো, সামান্য পার্থক্য আছে শুধু। বলেই সে বিড়াল ছানাটা নোহার দিকে এগিয়ে দিল। নোহা দুই হাতে কোলে তুলে নিল ছোট্ট বিড়াল ছানাটিকে। নরম তুলতুলে আর তার ছোট্ট ছোট্ট দুটো চোখ মায়ায় পূর্ণ। অবাক করা বিষয় হচ্ছে, বিড়ালটা সত্যিই শেরুর মতো। ঠিক তখনই ঈশানের চিন্তিত কণ্ঠে ভেসে এলো, আহির ভাই, তুমি কোথায় ছিলে? আমরা সবাই তোমাকে খুঁজছিলাম। মামুনি কত চিন্তা করছিল, আর নোহা তোমাকে কতবার কল করেছে। আহির একটু হেসে বলল, আমার একটা বিশেষ কাজ ছিল। যাই হোক, তোরা রিহার্সাল চালিয়ে যা, আমি একটু পরে যোগ হচ্ছি। বলেই সে ছাদের সীমানা পেরিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। নোহা যখন ঘরের দরজা খুলে ঢুকলো, চোখে পড়ল আহির সোফায় বসে আছে। নোহা দেখেই আহির উঠে দাঁড়িয়ে পড়ল, মুখে একটা হাসি টেনে বলল, আপনার বিড়াল পছন্দ হয়েছে? আহিরের প্রশ্ন শুনে নোহা একটু থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, আপনি সকাল থেকে বিড়াল খুঁজতে বের হয়েছিলেন? আহির হেসে উঠল, না, আসলে আমি। আপনার হাতে কি? কোথাও তো কিছু নেই। ওসব ছাড়ুন, আপনি বলুন, আপনি কি আমার জন্য সত্যি চিন্তা করছিলেন? মানে ঈশান বলল আপনি বারবার আমাকে কল করছিলেন। নোহার মুখে বিরক্তির একটা ছাপ স্পষ্ট হয়ে উঠল। কথা ঘোরাবেন না, ডান হাতে কি লুকাচ্ছেন? বলেই নোহা তার দৃষ্টি আরো তীক্ষ্ণ করে আহিরের দিকে তাকালো। শান্ত গলায় বলল, হাত সামনে আনুন। আহির কিছু না বলেই ধীরে ধীরে ডান হাতটা সামনে নিয়ে এলো। নোহার চোখ পড়ল হাতের আঙ্গুল থেকে কবজি পর্যন্ত গভীর আঁচড়ের দাগে। ক্ষত স্থান থেকে কিছুটা রক্ত বেরিয়ে যাচ্ছে মনে হয়। ও, আরেকটা বিড়াল পেয়েছিলাম, শেরুর মতো দেখতে, তবে একটু বড় ছিল। ধরতে গিয়েছিলাম, কামড়ে আছড়ে এমন অবস্থা করেছে। নোহার চোখে মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। নোহার চোখে মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। তীক্ষ্ণ সুরে বলল, আপনাকে এসব কে করতে বলেছে আহির? হ্যাঁ, আমার চিন্তা হচ্ছিল আপনার জন্য। সেদিনের ঘটনার পর যে কোনো মানুষের জন্য চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয়? তবে হ্যাঁ, আপনি এর অন্য কোনো মানে ভেবে বসবেন না। তারপর তাড়াতাড়ি চলে যেতে লাগলো। তবে দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেল। কিছু সময় চুপ থেকে আবারও ঘুরে দাঁড়িয়ে বলল, আমার জন্য শুধু শুধু কষ্ট করবেন না, এতে কিছুই হবে না। আর হাতে ঔষধ লাগিয়ে নেবেন। আজকের জন্য ধন্যবাদ। বলেই নোহা দরজা খুলে বেরিয়ে গেল। আহির এক নজরে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। তার ঠোঁটের কোণে এক মলিন হাসি খেলে গেল। সকালটা যেন একটু অন্যরকম। চারপাশে এক ধরনের উৎসবের আমেজ। আকাশটা ফিকে কমলা আর নরম সোনালি রঙে রাঙা। ভোরের শিশির মাটিতে মিশে একটা স্নিগ্ধ ঠান্ডা গন্ধ ছড়িয়ে দিয়েছে। তবে এর মাঝেও বাড়ির বড় উঠোনের এক কোণে অনন্যা চুপচাপ বসে আছে। সবার কোলাহলের বাইরে একটু নির্জনতার খোঁজেই যেন এই কোণাটাই এসে বসা। চারপাশে আনন্দের ঢেউ, কিন্তু তার মনের ভেতর এক হালকা দুশ্চিন্তা, অজানা অনিশ্চয়তা। নিশি উঠোন দিয়ে হেঁটে আসছিল। ওর নজর গেল অনন্যার দিকে। একরকম থমকে দাঁড়ালো। অনন্যাকে একটু চুপ থাকতে দেখে খানিকটা অবাকই হলো। নিশি এগিয়ে গেল। কি অনন্যা, এভাবে এখানে বসে আছিস কেন? কি হয়েছে? অনন্যা একটু চমকে তাকালো, তড়িঘড়ি মুখে হাসি আনার চেষ্টা করলো। কই, কিছু না তো, এমনি বসে আছি।
তুই কোথাও যাচ্ছিস? নিশি ভুরু কুঁচকে তাকিয়ে রইল, যেন বুঝতেই চাইছে সত্যি কিছু হয়নি। হুম, আজ তোর মেহেদিতে পরার জন্য যে জামাটা কিনেছিলাম না, ওটার সঙ্গে ম্যাচিং দুল কেনা হয়নি। আর কিছু টুকটাক জিনিসও লাগবে। ঈশান ভাই বাজারে যাচ্ছিল, তাই ঈশান ভাইয়ের সাথেই যাচ্ছি। অনন্যা আর কিছুই বলল না, তবে চোখের কোণায় হালকা একটা ভাব লেগে রইল, যা নিশির চোখ এড়ায়নি। সকালটা যেন একটু বেশি ঝালমলে। তবে নিশির মনের মধ্যে অস্থিরতার ছায়া এখনো টুকটাক করে ঘুরপাক খাচ্ছিল। অনন্যাকে সে বিয়ে ঠিক করার দিনই থেকে দেখছে, মেয়েটা কেমন যেন চুপচাপ মনমরা হয়ে আছে। গেট পার হতে না হতেই একটা চেনা কণ্ঠে থমকে দাঁড়ালো। সকাল সকাল আপনার মুডের কি হলো ম্যাডাম? এমন গম্ভীরভাবে কাকে নিয়ে ভাবছেন? আমাকে নিয়ে? নিশি চমকে তাকালো, দেখে সালমান গাড়ির ভেতরে আরাম করে বসে আছে, জানালা নামিয়ে ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। নিশি ভুরু কুঁচকে বলল, আপনি এখানে কি করছেন? সালমান হাসলো, মার্কেটে যাব। চলো, উঠে পড়ো। গাড়ির দরজা খুলে ধরলো নিশির জন্য। নিশি খানিকটা দ্বিধায় পড়ে গেল। আমার তো ঈশান ভাইয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল। ঈশান ভাই ব্যস্ত বাড়ির কাজে, আর তুমি ঈশানের থেকে একটু দূরে থাকবে। সারাক্ষণ ঈশান ভাই ঈশান ভাই কেন? নিশি গাড়িতে উঠে বসে পড়ল, হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, তা আপনার কি হিংসা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকেও সালমান ভাই বলবো, খুশি? সালমান হঠাৎ ঝুঁকে এলো। নিশি এক মুহূর্ত নিস্তব্ধ। সালমান হাত বাড়িয়ে সিট বেল্টটা টেনে দিল, বাঁধলো। নিশির চোখে মুখে অস্বস্তি, আবার কোথাও একটা চাপা শিহরণ। সালমান নিচু গলায় ফিসফিস করে বলল, শুধু শুনলাম। শুধু সালমান? নিশি কিছুই বলল না, মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো। তবে ঠোঁটের কোণে যেন এক লুকানো হাসি খেলে গেল। গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে গেল রাস্তায়। নোহা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো রাউফ মিরের দরজার কাছে। দরজাটা হালকা খোলা, ভেতর থেকে ভেসে আসছে নিচু স্বরে কথা বলার শব্দ। নোহা উঁকি দিয়ে লেখল, শেহনাজ মীর আর রাউফ মীর পাশাপাশি বসে আছেন, মুখ দুটো বেশ গম্ভীর। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নোহা নক করলো, ভেতরে আসতে পারি? রাউফ মীর চোখ তুলে তাকালো, মুখে কৃত্রিম এক হাসি টেনে বলল, এসো নোহা। নোহা ধীরে ধীরে ভেতরে ঢুকে দাঁড়ালো। আপনি আমাকে ডাকছেন? রাউফ মীর সোজা হয়ে বসলেন। তুমি আজকে অফিসে গিয়েছিলে? নোহা মাথা ঝাঁকালো, হ্যাঁ, বিয়ের জন্য কয়েকদিন যেতে পারবো না, তাই ভাবলাম একবার ঘুরে আসি। তবে দুপুরের আগেই চলে এসেছিলাম। রাউফ মীর চোখ সরু করে বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শুনলাম তুমি নাকি আব্বাস উদ্দিনকে মানে ম্যানেজারকে বলেছ কোম্পানির 6 বছরের হিসাব নিকাশ লেনদেনের সমস্ত ডকুমেন্ট তুমি দেখতে চাও, তোমাকে দিতে বলেছ? নোহা স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ আঙ্কেল, আপনাকে অফিসে পাইনি, তাই আব্বাস আঙ্কেলকে বলেছি। উনি আপনাকে জানিয়ে ভালোই করেছেন। শেহনাজ মীর এতক্ষণ চুপ ছিলেন। এসব কি বলছো নোহা? তোমার কি মনে হয় আমি আর ভাইজান 6 বছরে তোমার বাবার কোম্পানি থেকে টাকা সরিয়েছি? তুমি ভুলে যাচ্ছ এই 6 বছর আমরা পরিশ্রম করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছি, আর আজ তুমি এমন কথা তুলছো? নোহা গভীরভাবে শেহনাজ মীরের দিকে তাকালো। আমি সেটা কখন বলেছি হুপি? কোম্পানিটা ভবিষ্যতে আমাকেই চালাতে হবে, তাই এতটুকু দেখার অধিকার তো আমার আছে। আর যদি সবটুকু ঠিক থাকে, তাহলে তো হিসাব দেখতে আপত্তি কোথায়? রাউফ মীর গম্ভীর কণ্ঠে বলেন, তোমার বাবা আমার আপন ভাই ছিলেন। তার মৃত্যুর পর থেকে তোমাদের 2 বোন আর এই কোম্পানির দেখভাল করছি, আর আজ এটার প্রতিদান তুমি দিলে? তুমি আমাকে সন্দেহ করছো? তুমি কি জানো না আমার নিজেরও একটা কোম্পানি আছে? আমি কেন তোমার বাবার কোম্পানির টাকা সরাবো? আমি বুঝতে পারছি আঙ্কেল, তবে একটা কথা স্পষ্ট করে দেই, আপনি আমাদের ওপর কোনো দয়া করেননি। আপনার কোম্পানি আজ বড় হয়েছে, কিন্তু 6 বছর আগে তার অবস্থা শোচনীয় ছিল, সেটা তো আপনিও জানেন। যাই হোক, আমি সেসব নিয়ে কথা বলতে চাই না। আমি আমার বাবার কোম্পানির 6 বছরের সব লেনদেন হিসাব চাই।
প্রতিটি কাগজ, প্রতিটি টাকা পয়সার ডকুমেন্টস আমার চাই। আশা করি সময় মতো সব তৈরি রাখবেন। নোহা দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত, তারপর মাথা নিচু করে বলল, আমি আসি, কোনো ভুল হলে ক্ষমা করবেন। নোহা বেরিয়ে যাওয়ার পর ঘরটায় কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। শেহনাজ মীর অসহিষ্ণু ভঙ্গিতে শাড়ির আঁচল ঠিক করলেন, কণ্ঠে উপহাস আর ক্ষোভ মিশিয়ে বললেন, শুনলে তো ভাইজান, আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েকে এত মাথায় তুলো না। সাপকে যতই দুধ কলা খেতে দাও না কেন, সময় হলে ফোঁস তো সে করবেই। রাউফ মীর চুপচাপ সিগারেট ধরালেন, চোখে মুখে কঠোরতার ছাপ। ধোঁয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা অথচ ধারালো স্বরে বললেন, সাপের বিষ দাঁত কি করে ভাঙতে হয় সেটা রাউফ মীর খুব ভালো করেই জানে। রাউফ মীর খেলার নিয়ম ভাঙা পছন্দ করে না, যে ভাঙে তাকেও খেলার মাঠ থেকে সরিয়ে দেয়। সন্ধ্যার নরম আভায় সেজে উঠেছে ছাদের প্রতিটি কোণা। দিনের আলো মুছে গিয়ে যখন আকাশে গাঢ় নীলের আবরণ, তখন এক ঝাঁক রঙিন আলোর ফোয়ারা যেন ঝরে পড়ছে পুরো ছাদ জুড়ে। চারিদিকে ঝুলছে ছোট ছোট রঙিন বাতি, বাতাসে দোল খাচ্ছে ফুলের মালা। মৃদু হাওয়ায় ভেসে আসছে সুরেলা গানের মূর্ছনা। আনন্দ, উচ্ছ্বাস সব মিলিয়েই উৎসবের সন্ধ্যা। মেহেদির অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সেই ছোট্ট বাসার জায়গাটা, শীতল পাটি বিছানো আর ওপর বালিশ দিয়ে তৈরি করা নরম আসন, পাশে রাখা গোলাপ, সাদা আর রজনীগন্ধার ঝুড়ি। মেয়েরা সবাই রঙিন শাড়ি, গর্জিয়াস সালোয়ার কামিজে সেজে গুজে এসেছে। হাতে কাচের চুড়ির রিনঝিন শব্দে মিলিয়ে যাচ্ছে হাসি আর খুনসুটির শব্দ। মেহেদি আঁকার কাজ শুরু হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে কেউ গানের তালে হাততালি দিচ্ছে, কেউ আবার মৃদু ছন্দে নাচছে, কেউ মজা করে বলছে মেহেদির রং যত গাঢ় হবে স্বামীর ভালোবাসাও নাকি তত বেশি হবে। নোহা অনন্যার পাশে বসে মেহেদি আঁকার জন্য প্রস্তুতি নিচ্ছে, যদিও এইসবের প্রতি তার কোনো আগ্রহ নেই, বরাবরই কম। নিশিই তাকে জোর করে ধরে নিয়ে এসেছে। তখন হঠাৎ করে কানে একটা মিষ্টি গানের সুর ভেসে এলো। নোহা অবাক হয়ে তাকিয়ে দেখল আহির গিটার হাতে দাঁড়িয়ে এক প্রকার হালকা নাচতে নাচতে গান গাইছে। গানটা শুরু হলো, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। দুধে আলতা গায়ের বরণ, রূপ যেন কাঁচা সোনা, আঁচল দিয়ে ঢাইক্কা রাখো চোখ যেন না পড়ে না। আহির চোখ সরু করে সালমানের দিকে তাকালো। সালমানের চুপচাপ মুখটা যেন একটু অস্বাভাবিক লাগছে। কিরে, তোর আবার কি হলো? দেখছি মুখে যেন একটা নীরবতা সেটে বসে আছিস। এসব তো তোর চরিত্রের সঙ্গে যায় না। জানিস, চারপাশে এত আনন্দ, এত হই হুল্লোড় দেখে কেন জানি আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। আহির ভুরু কুঁচকে তাকালো। আমি কি তোকে যেতে বলেছি? তুই নিজেই তখন থেকে যেতে বলে যাচ্ছিস। আচ্ছা, যেতেই হবে, যেতেই হবে। এখন আবার বলছিস যেতে মন চাইছে না। ঠিক করে বল তো, ব্যাপারটা কি? সালমান কিছুক্ষণ চুপ থেকে খেই হারানো মানুষের মতো হালকা হাসলো, তারপর গলায় একটু রসিকতা ছোঁয়ালো এনে বলল, ও, আমি বিয়ে করব। ঈশান পাশে বসেছিল। সালমানের কথা শুনে চমকে তাকালো, তারপর সালমানের ঘাড়ে একটা হাত রেখে, আবার বলতো, তুই কি করবি? তুই আর বিয়ে? বলেই ঈশান খিলখিলিয়ে হেসে উঠল। সালমান চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। হাত সরা। আমি কি এখনো এত নালায়েক আছি বল, যে বিয়ে করতে পারবো না? ঈশান হাসি থামিয়ে বলল, ভাই, ওটা নালায়েক না, তুই বোধহয় নাবালক বলতে চেয়েছিস। আহির এবার হেসে ফেলল। সালমান ভুরু কুঁচকে বলল, আমি তো সেটাই বলেছি, এমন হাসবি না তো সব সময়। সালমান আহিরকে ধরে টলমলো পায়ে ঘরে ঢুকলো। নোহা তখন খাটের কিনারায় বসে আনমনে জানালার বাইরে তাকিয়েছিল। দরজায় শব্দ মুখে ফেরাতেই চোখ পড়ল আহিরের অস্বাভাবিক অবস্থা। মুহূর্তেই উঠে দাঁড়ালো সে, কপালে চিন্তার ভাঁজ। সালমান, কি হয়েছে ওনার? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল নোহা।
সালমান হালকা হাসি চাপার চেষ্টা করে বলল, ভাবি, আসলে আমরা একটা ছোটখাটো পার্টি করছিলাম। আহির তো এসব ছুঁয়েও দেখে না, কিন্তু আজ কি এক জেদের বসে যেন। কথা শেষ করার আগেই আহির টলতে টলতে বলে উঠল, খেয়েছি, বেশ করেছি। আমি তো শুধু। আস্তে পড়ে যাবি তো আহির। আহির বিরক্ত হয়ে ধমক দিল, ছাড় তো। ধপধপে চোখে নোহার দিকে তাকিয়ে গভীরভাবে দেখতে লাগলো, যেন এই মুখটা তার চেনা অথচ অচেনা। অদ্ভুত, এভাবে কি দেখছেন? আহির চোখ সংকীর্ণ করে সালমানকে উদ্দেশ্য করে বলল, এই সালমান, তুই কি রে, আমার সঙ্গে এভাবে কথা বলছে? এটা কে বলতো? ভাবি, ওকে শুইয়ে দিন, আমি আসছি। বলেই দ্রুত সালমান বেরিয়ে গেল ঘর থেকে। নোহা এগিয়ে গিয়ে আহিরকে ধরল, আসুন, শুয়ে পড়ুন। আহির চমকে উঠল, তার আগে বলো, আমাকে ধরেছ কেন? এটা তো আমার ঘর, তুমি কে? তুমি চোর নাকি? বলো, হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলে। নোহা দ্রুত শক্ত হাতে তাকে ধরে ফেল। আমি আমি আপনার বউ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আহির স্তব্ধ চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। দাঁড়াও, দাঁড়াও। নোহার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল সে। মুখটা নিজের দিকে ঘুরিয়ে গভীরভাবে তাকালো। আমার বউ? তুমি সত্যিই আমার বউ? চোখে মুখে শিশুর মতো বিস্ময় আর আনন্দ। এই সালমান, দেখ, এটা নাকি আমার বউ। কত সুন্দর, তাই না? পেছনে তাকিয়ে দেখে সালমান নেই। ধ্যাৎ শালা, কোথায় গেলি? নোহা নিরুপায়। চলুন, বিছানায় চলুন। যখন আহিরকে কোনো মতে বিছানায় শুইয়ে দিয়ে উঠাতে যাবে, তখনই ওড়নায় টান। পেছনে ফিরে নোহা তাকালো। আহির তার ওড়নার প্রান্ত ধরে রেখেছে। চোখে যেন নেশা নয়, অন্যরকম এক আবেশ। এদিকে এসো, আমার কথা আছে। নোহা একটু বিরক্ত হয়েই বলল, ওড়নাটা ছাড়ুন, যা বলার সকালে বলবেন। কথা শেষ হওয়ার আগেই আহির টান দিল। নোহা ভারসাম্য হারিয়ে পড়ল তার বুকের ওপর। সমস্ত ঘর নিস্তব্ধ। নোহা মুখ তুলল। আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে দৃষ্টি মাতাল নয়, স্নিগ্ধ, কোমল, যেন কোনো এক অজানা আকর্ষণ। উঠতে যাবে নোহা, তখনই টের পেল কোমরের শক্ত হাত। মৃদু স্পর্শে যেন শরীর কেঁপে উঠল। বুকের ভেতর ধুকপুক শব্দ ক্রমশ বেড়ে চলল। আহির চুল সরিয়ে কানের পেছনে গুজে দিল চুল। স্পর্শে শিহরণ খেলে গেল নোহার শরীর জুড়ে। আপনি কি মাতাল নাকি নাটক করছেন? আহির হাসল শিশুর মতন। কি বললে? আমি মাতাল? আমি তো শুধু জুস খেয়েছি। আমিও এসব বাজে জিনিস খাই না। তুমি আমাকে সন্দেহ করছো? আমি গুড বয়, একদম গুড বয়। নোহার অস্থিরতা বাড়তে লাগলো। জানি আপনি গুড বয়, ছাড়ুন আমাকে, আর ঘুমান। আহির হঠাৎ মুখটা এগিয়ে আনলো। কোনো পূর্বাভাস ছাড়াই ঠোঁট ছুঁয়ে দিল নোহার গালে। নোহা স্থবির, শ্বাস নিতে যেন বন্ধ হয়ে আসছে। আহির আরো শক্ত করে ধরল, চোখের গভীরে আবেগ আকুতি। তুমি বলছিলে না তুমি আমার বউ? বউয়ের সামনে একটু ব্যাড বয় হওয়া যায়, তাই না? শোনো না, তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। একটু ভালোবাসতে দিবা? নোহা কিছু বলতে গিয়ে থেমে গেল। শব্দগুলো কোথায় যেন হারিয়ে গেল। শুধু অনুভব করলো বুকের ধুকপুকানি, শরীর জুড়ে শিহরণ। আহির, প্লিজ ছাড়ুন, আপনি নিজের মধ্যে নেই। আহির মৃদু হাসল। নিজের মধ্যে থাকলাম কই? আমি তো তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি বউ। এই প্রথম আহির তাকে তুমি করে বলছে। বউ শব্দটা এমনভাবে নোহার কানে লাগলো, যেন সে সত্যি আহিরকে সবকিছু, যেন এই ডাকের মধ্যেই তার সমস্ত পরিচয় লুকিয়ে আছে। আহির আবারও আলতো হাতে নোহার চুল সরিয়ে বলল, তোমার চোখে তাকালে মনে হচ্ছে আমি আমার পুরো পৃথিবীটা দেখতে পাচ্ছি বউ। আমি আর নিজের মধ্যে নেই, আমি তোমার মধ্যে ডুবে গেছি, তোমার এই চোখে। নোহা ওঠার চেষ্টা করলো না, কান পেতে শুনল আহিরের প্রতিটি শব্দ। তুমি বলো, আমি কি তোমার হয়ে যেতে পারি না? তুমি কি একটু ভালোবাসতে পারো না আমাকে? তোমার এই সুন্দর চোখে আমি আমাকে দেখতে চাইবো। নোহা চোখ বন্ধ করলো। তার ভেতরটা এলোমেলো হয়ে গেল। আহিরের শব্দগুলো যেন তার অস্তিত্বের গভীরে ছড়িয়ে পড়ল।
সে জানে না এটা কেমন অনুভূতি, তবে এটা নতুন, সম্পূর্ণ নতুন। আহির ধীরে ধীরে চোখ মেলল। জানালার ফাঁক গলে সোনালি সূর্যের আলো বিছানায় এসে পড়েছে। চোখের পাপড়ির ওপর রোদের মৃদু উত্তাপ, অথচ মনে এক অজানা ভার। মাথাটা ভারী লাগছে, যেন গত রাতের সব কিছু ঘুমের গভীরে ডুবে গেছে, অথচ কিছুটা এখনো রয়ে গেছে স্মৃতির ধোঁয়াশায়। বিছানায় উঠে বসল সে, হাতের আঙ্গুল চুলে চালিয়ে দিল ধীর গতিতে। মনে করতে চাইল গত রাত, কালকে রাতে সবাই চলে আসার পর আমরা তিনজন ছাদে ছিলাম, সালমান, ঈশান, সাদ, জুস, হাসি তামাশা। তারপর আহির চোখ বন্ধ করে স্মৃতির সুতোয় টান দিল। ধোঁয়াটে আবছা কিছু দৃশ্যপট একে একে সামনে আসতে লাগলো। নিজের ভারসাম্যহীন পদক্ষেপ, সালমানের কাঁধে ভর দিয়ে ঘরে ফেরা, নোহার উদ্বিগ্ন চোখ, আহিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। পরের দৃশ্যগুলো যেন ঝাপসা, অথচ অনুভবগুলো তীক্ষ্ণ। ওড়নাটায় টান, তার হাতের মৃদু ছোঁয়া, বুকে হঠাৎ ধসে পড়া নরম শরীর, চুল সরিয়ে কানের পেছনে গুজে দেওয়া, গালে ঠোঁটের ছোঁয়া, তীব্র শিহরণ, কোমর জড়িয়ে ধরে রাখা মৃদু ফিসফিস, বউ। আহির কাঁপা কাঁপা হাতে নিজের মুখ ছুঁয়ে দেখল, যেন সেখানে এখনো লেগে আছে সেই মুহূর্তের আবেশ। বুকের গভীরে ধক ধক শব্দ আরো জোরে হতে লাগলো। মনে হতে লাগলো শ্বাস আটকে আসছে। শিট। নিজের কপালে হাত রাখল সে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের কোণে। আমি কি করলাম? কিভাবে পারলাম? নুহা আমার স্ত্রী, আমার দায়িত্ব, অথচ আমি এতটা কন্ট্রোললেস কিভাবে হলাম? আহির নিজের মুখ আড়াল করলো দুই হাতে। লজ্জা, অনুশোচনা, ভয় সব মিলিয়ে এক তীব্র অস্থিরতা বুকে চেপে বসেছে। নুহা এখন কি ভাবছে আমাকে নিয়ে? আমাকে ঘৃণা করবেন? তার চোখে কি আমি নোংরা মানুষ হয়ে গেলাম? বাহ, বা বিশ্বাসঘাতক? আমি বলছিলাম নিজের সীমা কখনো পার হব না, অথচ আমি নিজেই নিজের কথা রাখিনি। আমি আমি কি ওনার কাছে মুখ দেখাতে পারবো? ওনার চোখের দিকে তাকাতে পারবো? আহিরের হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো। নিজেকে নিজেই অভিশাপ দিতে ইচ্ছে হচ্ছে। সালমান, ঈশান, তোরা শেষ। তোদের জন্যই আজ আমার এই সর্বনাশ হলো। তোদের এই জোশ, এই পাগলামি, সব কিছুর জন্য তোরা দায়ী। কিন্তু সেই রাগও মুহূর্তে মিলিয়ে গেল। আহিরের মনে হলো এ যে তার বাঁধন ছেঁড়া মুহূর্ত, এই যে নিজের মধ্যে না থাকা, এই দায় সম্পূর্ণ তারই। সে কি সত্যিই মাতাল ছিল, নাকি নোহার স্পর্শ, তার শ্বাস, তার নরম চোখের ভাষা, সেই সব মিলিয়ে নেশাটাকে ছাড়িয়ে অন্য কিছু তাকে টেনেছিল? আহির ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল ঘরে একেবারে ফাঁকা। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আরিফা বেগম আহিরকে দেখে বলেন, কিরে আহির, শরীরটা কি এখনো খারাপ লাগছে? আহির খানিকটা বিভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আম্মু, সবাই কোথায়? আরিফা বেগম হাসলেন, আরে সবাই তো ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য বেরিয়ে গেছে, এতক্ষণে পৌঁছেও গেছে। হয়তো নোহা বলল আর কি, তোর শরীর ভালো না, তাই শুনে কেউ তোকে আর ডাকেনি। তোর বোনের বিয়ে, আর তুই কিনা অসুস্থ হয়ে বসে আছিস। কি যে করিস না। এখন ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আয়, তোকে খেতে দিচ্ছি। তারপর উঠোনে গিয়ে নোহাকে একটু সাহায্য কর। ও একা একা হলুদের সব আয়োজন করেছে। ছেলের বাড়ি থেকেও তো হলুদ দিতে আসবে। অনেক কাজ আছে আমার, তাড়াতাড়ি আয় বাবু। নোহা বাড়িতে? উনি হলুদ দিতে যাননি? তোর বউ কেমন সেটা তো ভালো করেই জানিস। সবাই পশ্চিমে গেলে ও যাবে পূর্ব দিকে। তবে থেকে অবশ্য ভালো করেছে, এদিকে সবকে ঠিকঠাক করতে বলল। আহার আহির বাড়ির বাহিরে বের হয়ে নোহাকে খুঁজতে শুরু করলো, এদিকে ওদিকে চোখ বুলিয়ে। হঠাৎ লক্ষ্য করলো নোহা এক পাশে দাঁড়িয়ে একজন ছেলের সঙ্গে নিয়ে কথা বলছে। আহির কিছুটা কৌতূহল আর অজানা অস্বস্তি নিয়ে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, নোহা, এটা কে? নোহা এক ঝলক তাকিয়ে কোনো উত্তর না দিয়ে ছেলেটার দিকে ফিরে ঠান্ডা গলায় বলল, আপনি যান তাহলে। ছেলেটা আহিরের দিকে একবার তাকিয়ে তারপর মাথা নিচু করে চলে গেল।
নোহা তার দিকে ফিরল, কিন্তু আহিরের দিকে চোখ না তুলে হাঁটা শুরু করলো। নোহা আহিরকে এড়িয়ে যাচ্ছে না, তবে কেন জানি না তার সঙ্গে মুখোমুখি হতে দ্বিধা আর সংকোচ কাজ করছে। আহির পেছন থেকে ডেকে ডাকলো, আপনার কাছে কিভাবে ক্ষমা চাইলে আপনি আমাকে ক্ষমা করবেন, শুধু এতটুকুই বলুন। নোহা থমকে দাঁড়ালো। কথাটা শুনে তার মনে এক ধরনের ধাক্কা লাগলো। নোহা মনে মনে নিজেকে প্রশ্ন করলো, সে কি সত্যি রেগে আছে? পেছনে ফিরে তাকালো। আহির একটু এগিয়ে এসে গলাটা নরম করে বলল, দেখুন, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যি দুঃখিত। বিশ্বাস করুন, আমি নিজের মধ্যে ছিলাম না। আমি আমি এমন কিছু করতে চাইনি। জানি না কেন, কিভাবে আসলে। আহির অসহায় কণ্ঠে আর চোখের ভাষায় লজ্জা মিশ্রিত অনুতাপ দেখে নোহার হাসি চেপে রাখতে পারল না। কত স্বামী আছে যারা স্ত্রীদের উপরে জোর খাটায়, অথচ আহির এমন একজন যে সামান্য ভুল, এমন অপরাধ বোধে ডুবে আছে যে চোখ তুলে তাকাতেও পারছে না। কিন্তু হঠাৎ আহির তার মাথা তুলে তাকাতেই নোহা তার মুখের হাসি তার চোখে পড়ল। আহির সেটা স্পষ্ট ধরে ফেলল। নোহা তাড়াতাড়ি করে মুখ গম্ভীর করে নিয়ে বলল, ঠিক আছে, তবে পরের বার এমন কিছু করবেন না। আপনি হুঁশে ছিলেন না, তাই কিছু বলছি না বলেই নোহা দ্রুত ঘুরে হাঁটা দিল। কিন্তু হঠাৎ আহির তাকে হাত ধরে টেনে সামনে এনে দাঁড় করালো। আচ্ছা নোহা, কাল রাতে আপনি কিছু বলেননি কেন? বলেননি বলুন তো, আপনার মতলবটা কি? আহির, উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছি, এসব কি করছেন? আমার আবার কি মতলব? সীমানায় থাকুন, হাত ছাড়ুন। আহির হাত ছেড়ে দিল, তবে চোখ সরালো না। সত্যি করে বলুন, আমি আপনাকে কিস করেছি বলে আপনার রাগ হচ্ছে? রেগে আছেন আমার উপর, তাই তো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুশিতে নাচছি? অফকোর্স রেগে আছি, আপনি কাজটাই করেছেন এমন। আহির মুচকি হেসে গাল বাড়িয়ে দিল, তাহলে একটা কাজ করুন, আমার কিস আমাকেই ফেরত দিন। আমি অপাত্রে আমার মূল্যবান ভালোবাসা বিলাতে চাই না। নোহা হকচকিয়ে আহিরকে ঠেলে সরিয়ে দিল। আপনার মাথাটা খারাপ নাকি? আমি অপাত্র? কাল রাতে তো খুব বউ বউ করছিলেন। এতটুকু বলে নোহার মনে হলো সে ভুল কিছু বলে ফেলেছে। দ্রুত চলে যেতে লাগলো। আহির পেছনের থেকে হাসতে হাসতে বলল, আপনার ভালো লেগেছে তাই না? লাগলে রোজ বলবো। নোহা হাঁটতে হাঁটতে মুখ লুকিয়ে হাসলো, কিন্তু তা বুঝতে দিল না। বিয়েবাড়ির পরিবেশ এক অন্যরকম ব্যস্ততায় ভরা। ঘুম থেকে ওঠার পরপরই উঠোন জুড়ে যেন হইচইয়ের এক ঝড় উঠে গেল। উঠোনের মাঝখানে প্যান্ডেল টানানো হয়েছে, আর রঙিন কাপড় ও আলোকসজ্জায় পুরো আঙিনা যেন প্রাণ ফিরে পেয়েছে। অনন্যার ঘরে মেয়েদের কলরব। খিলখিল হাসির মাঝে ঘরটা যেন ঝলমল করে উঠছে। বান্ধবীরা লাল শাড়ি, গহনা পরে নিজেদের মধ্যে ব্যস্ত। অনন্যা আয়নার সামনে বসে, লাল বেনারসি পরে, মাথায় ঘোমটা টেনে একপাশে বসে আছে। তার মুখে চাপা লজ্জা, চোখে অজানা শঙ্কা মিশে রয়েছে, যেন কোন এক অজানা আতঙ্ক তাকে আচ্ছন্ন করে রেখেছে। বাড়ির পেছনে ছোটরা নিজেদের মতো খেলায় মেতে আছে। ফুলের ঝুড়ি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একজন ছোট্ট ছেলে চেঁচিয়ে উঠল, বর এসে গেছে, বর এসেছে। এবং সঙ্গে সঙ্গে সবার মধ্যে যেন এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। নিশি তাড়াহুড়ো করে বলল, অনন্যা, তুই বসো, আমরা একটু পরে এসে তোকে নিয়ে যাব। ততক্ষণ তুই জানালা দিয়ে দুলাভাইকে দেখতে পারিস। সবাই চলো চলো, বর এসে গেছে। এদিকে আহির নুহাকে ডাকতে এল। নুহা, শুনুন। নুহা পেছনে ফিরে দাঁড়িয়েছিল। যখন তার চোখে চোখ পড়ল, আহিরের দৃষ্টি যেন আটকে গেল। লাল শাড়িতে নুহাকে এমনিতেই সুন্দর লাগত, কিন্তু আজ যেন আরো বেশি রূপে ঝলমল করছে সে। মৃদু হাওয়া তার কপালের পাশ দিয়ে এলোমেলো চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। আহির কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। নুহা এগিয়ে এসে বলল, কিছু বলছিলেন? আহির যেন ঘোর কাটিয়ে উঠে বলল, হ্যাঁ, ওই অনন্যাকে নিয়ে আসুন। আমি ওইদিকে যাচ্ছি। আপনি ওকে দ্রুত নিয়ে আসুন।
বলেই তাড়াতাড়ি সরে গেল আহির। নুহা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিশিকে সঙ্গে নিয়ে অনন্যাকে আনার উদ্দেশ্যে বের হল। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে নুহা আর নিশির কথা চলছিল। হঠাৎ পিছন থেকে নিশির হাত কেউ টেনে ধরল। নিশি চমকে পেছনে ফিরে দেখল সালমান দাঁড়িয়ে আছে। নিশি একটু অবাক হয়ে বলল, আপনার সাহস তো কম নয়। আপু যদি দেখত তখন কি হতো? সালমান হাসি চাপতে চাপতে বলল, দেখলে আর কি করত? এই যে নীলাঞ্জনা, তোমাকে এত সাজতেন কে বলেছে? নতুন করে কাকে পটাতে চাও? নিশি মুখ খোলার আগেই নুহার দিক থেকে চিৎকার শোনা গেল, অনন্যা! তাড়াহুড়ো করে ঘরে ঢুকেই নিশি আর সালমান থমকে দাঁড়ায়। চোখের সামনে যে দৃশ্য, তা যেন মুহূর্তেই ওদের নিঃশ্বাস আটকে দেয়। অনন্যা নিথর হয়ে মেঝেতে পড়ে আছে। তার হাতের কবজি থেকে অনবরত রক্ত গড়িয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে, যেন লাল স্রোত বইছে চারদিকে। সাদা মেঝের ওপর সেই টকটকে লাল রক্ত বড্ড ভয়ঙ্কর লাগছে। নুহা পাথরের মতো দাঁড়িয়ে, মুখটা সাদা হয়ে গেছে। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। চারপাশে এক মুহূর্তের নিস্তব্ধতা। নিশি দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে চিৎকার করে ওঠে, অনন্যা! অনন্যা! নিশি কাঁদতে কাঁদতে অনন্যার হাত চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছে। কেউ একজন ডাক্তার ডাকেন। আপু, কাউকে ডাকো প্লিজ। অনন্যার নিথর শরীর পড়ে আছে বিছানায়, সাদা চাদরে লালচে রক্তের ছাপ স্পষ্ট। আশপাশের বাতাসেও যেন সেই তাজা রক্তের কাঁচা গন্ধ মিশে আছে, ভয়, শূন্যতা। সালমান চোখ নামিয়ে ধীরে ধীরে বলে উঠল, এসব আমার জন্যই হয়েছে? তার কণ্ঠে যেন অপরাধবোধ আর কান্না একসাথে জড়িয়ে আছে। ভাবি, আমাকে মাফ করবেন। আমি বুঝতে পারিনি। সত্যিই বুঝতে পারিনি অনন্যা এমন কিছু করতে পারে। কাল রাতে অনন্যা আমার ঘরে এসেছিল। নুহা চমকে উঠে দাঁড়াল, চোখে মুখে বিস্ময় আর শঙ্কার ছাপ। আপনি ঠিক কি বলতে চাইছেন সালমান? সালমান নিঃশ্বাস টেনে গলা পরিষ্কার করল, হ্যাঁ ভাবি, ও এসেছিল। হঠাৎ জানি না কেন বলল ও আমাকে ভালোবাসে। এই বিয়েটা করতে পারবে না। আমি যেন আহিরের সঙ্গে কথা বলে ওকে বিয়ে করি। ঘরের ভেতর মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। নিশি আর নুহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অবিশ্বাস আর হতবুদ্ধি বিস্ময়ে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। ভাবি, বিশ্বাস করুন, আমি কখনো অনন্যাকে ওইভাবে দেখিনি। তাই স্পষ্ট না করে দিয়েছিলাম। কিন্তু ও তখন কাঁদছিল, অনুরোধ করছিল, বলছিল ও এই বিয়ে করতে পারবে না। আমি যদি রাজি না হই, তবে ও নিজেকে শেষ করে ফেলবে। আমি ভেবেছিলাম রাগ করছে, অভিমান। কিন্তু ভাবতেও পারিনি ও সত্যি সত্যি। কথা শেষ করার আগেই সালমানের গলা ভারী হয়ে এল। চোখের কোণে অশ্রুর আভাস। ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠল। সবার নিঃশ্বাস যেন আটকে গেছে। অনন্যার হাসিখুশি মুখটা মনে পড়ছে বারবার, যে মেয়েটা সবার প্রিয় ছিল, এত প্রাণোচ্ছল, তার মনে এতটা অস্থিরতা জমা ছিল, কেউই বুঝতে পারেনি। নুহা ধীরে ধীরে বলল, সালমান, এই বিষয়টা আপাতত ভুলে যান। আপনি কোনো ভুল করেননি। এখন সবচেয়ে জরুরি হচ্ছে অনন্যার জীবন বাঁচানো। দয়া করে তাড়াতাড়ি যান, আহিরকে ডেকে আনুন। সালমান মাথা নাড়িয়ে দ্রুত বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আহির ঘরে ঢুকতেই এক মুহূর্ত থমকে দাঁড়াল। চোখ আটকে গেল অনন্যার নিথর শরীরের দিকে। সে দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে ওর ঠান্ডা হাতটা ধরে ঝাঁকাতে লাগল। কণ্ঠে আতঙ্ক আর কান্না মিশে গেছে। অনন্যা! এই অনন্যা, চোখ খোল। প্লিজ, কথা বল। নুহা, এসব কি করে হলো? অনন্যা সুইসাইডের চেষ্টা করেছে। আমি ওর হাত বেঁধে দিয়েছি। কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না। আর দেরি করা যাবে না। হাসপাতালে নিতে হবে। কিন্তু বাড়ির লোকজন। কথা শেষ করার আগেই আহির গভীর চিন্তায় ডুবে গেল।
মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল। সালমান, তুই বাইরে যা, আমার গাড়িটা নিয়ে আয়, পেছনে দিক দিয়ে আনবি, আমরা অনন্যাকে পেছনের পথ দিয়ে বের করব, কাউকে কিছু বুঝতে দিস না, তাড়াতাড়ি। সালমান ছুটে বেরিয়ে গেল। আহির আর নুহা তখন অনন্যার নিথর দেহটাকে ধরে ব্যস্ত হয়ে উঠল। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে নিশি। তার বুকের ভেতরটা হাহাকার করছে। অনন্যার রক্তমাখা হাত আর নিস্তব্ধ মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। সেই হাসি খুশি প্রাণচঞ্চল অনন্যা এভাবে পড়ে আছে নিথর। নিশির বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়ছে। নিশি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মনে পড়ল নুহা বলেছিল রউফ মীরকে জানাতে হবে। ডিগ্রি 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 ডিগ্রি। অনন্যা হাসপাতালের একটি ছোট্ট কেবিনে নিথর শুয়ে আছে। তার ফ্যাকাশে মুখের চারপাশে ধূসর ক্লান্তি ছড়িয়ে আছে, আর হাতে স্যালাইনের নরম সূচ বিঁধে আছে। আপাতত বিপদমুক্ত, তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এখনও জ্ঞান ফেরেনি। কেবিনের কোনায় চুপচাপ বসে আছে আহির, নুহা আর সালমান। তিনজনের চোখে মুখে গভীর উদ্বেগ। নিঃশব্দ পরিবেশে মাঝে মাঝে স্যালাইনের ফোঁটা পড়ার ক্ষীণ শব্দ আর কারো নিঃশ্বাসের ভারী ওঠানামা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রউফ মীর একটু আগেই ফোন করেছিলেন। সবকিছু জানার পর তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন, অনন্যা এখন শঙ্কামুক্ত। কিন্তু তবুও তার গলাতেও উৎকণ্ঠার রেখা স্পষ্ট ছিল। তবে আরেকটি বিষয় সবার মনে খটকা জাগিয়ে তুলেছে, এতক্ষণ হয়ে গেল বাড়ি থেকে কেউ এল না। সালমান মাথা নিচু করে বসে আছে। চোখে মুখে অপরাধবোধের ছাপ। মনে হচ্ছে এই ঘটনার দায় যেন একা তাকেই নিতে হবে। নিজের অজান্তেই বারবার মোজা পরা পায়ের আঙুল দিয়ে মেঝে খোঁচাচ্ছে, যেন ভুলগুলোকে মুছে ফেলতে চায়। ঠিক এমন সময় কেবিনের দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন আরিফা বেগম। অনন্যা, মা গো, আমার মা। তিনি ছুটে গিয়ে মেয়ের বিছানার পাশে বসে পড়লেন। অনন্যার শীতল হাত নিজের কাপা হাতে ধরে কেঁদে উঠলেন বুক ফাটিয়ে। যেন সমস্ত বেদনা, সমস্ত শঙ্কা কান্নার স্রোতে ভেসে যাচ্ছে। তার এই হাহাকারের মাঝে আবার দরজার সামনে একটি ছায়া এসে থামল। গম্ভীর মুখে ঈশান ভেতরে ঢুকল। তার চোখে উদ্বেগ, ক্লান্তি আর অজানা রাগ মিশে আছে। চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে নিয়ে কোনো ভূমিকা না করেই সোজা নুহা আর আহিরের দিকে তাকিয়ে বলল, তোমরা বাইরে এসো, আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। নুহা আর আহির থমকে গেল। তারা কেউই অনন্যাকে ছেড়ে যেতে রাজি নয়। এমন অবস্থায় মেয়েটাকে রেখে কোথাও যাওয়া সম্ভব? এখনই ফিরতে হবে। ঈশানের কণ্ঠে যেন কোনো আপত্তি সহ্য করার অবকাশ নেই। আসার পথে কতবার জানতে চেয়েছে তারা, ঈশান, কি হয়েছে, বাড়িতে কি ঘটেছে? কিন্তু প্রতিবারই ঈশান ছিল নীরব। মুখ শক্ত করে শুধু বলেছে, রউফ মীরের নির্দেশ, সবাইকে বাড়ি যেতে হবে। এই একটুকু বাক্যের ভারে যেন আরো ধূসর হয়ে উঠেছে চারপাশের বাতাস। কি এমন ঘটল বাড়িতে? ডিগ্রি 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 ডিগ্রি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই চারপাশের আলো ফিকে হয়ে এসেছে। একটা চাপা অস্থিরতা যেন বাতাসে ভাসছে, ঘরের ভেতর জমাট নীরবতা। নুহা আর আহির বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই থমকে গেল। ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত মুখ, প্রবীণ, মধ্যবয়সী কয়েকজন পুরুষ। ওদের মধ্যে বসে আছেন আরাফের বাবা আফতাব চৌধুরী, তার বৃদ্ধ পিতা, আরাফের দাদা, আর ওদের পরিবারের আরও কয়েকজন আত্মীয়। সবার মুখে চাপা গম্ভীরতা, যেন ভারী কোনো সিদ্ধান্ত এসে ঘরের বাতাসকেই থমথমে করে তুলেছে। কিন্তু নুহার দৃষ্টি আটকে গেল সোফার একপাশে বসে থাকা মেয়েটার দিকে। নিশি, নববধূর বেশে। গাঢ় লাল রঙের কাজ করা শাড়ি, হাতে চুড়ি, কানে দুল, সাজসজ্জার বাহুল্যে চকচক করছে, অথচ মুখটা বিবর্ণ। নিশির চোখ দুটো শূন্য, একদম ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। যেন শরীরটা এখানে বসে আছে, কিন্তু মনটা বহু দূরে কোথাও হারিয়ে গেছে। তার ঠিক পাশেই বসে আছে আরাফ।
নুহার মনে হল এখানে কিছু একটা ঠিক নেই। এই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সালমান। পা যেন জমে গেল মাটিতে। নিশিকে এই অবস্থায় দেখে বুকের ভেতর একটা ধাক্কা উঠে এলো। নিশির সেই নিঃশ্বাস দৃষ্টি, এই সাজসজ্জা, আরাফের পাশে ওর বসে থাকা, সবকিছুতেই যেন একটা অদৃশ্য অস্বাভাবিকতা লুকিয়ে আছে। চারপাশের থমথমে পরিবেশের মধ্যে রৌফ মীরের গম্ভীর কণ্ঠ শুনতে পাওয়া গেল। ওই তো নুহা, আহির, তোমরা এসেছ। এদিকে এসো। নুহা ধীরে ধীরে এগিয়ে গেল। বুকের মধ্যে একটা অজানা আশঙ্কা মাথা তুলে চিৎকার করতে চাচ্ছে, তবু মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করল। আঙ্কেল, একটু বলবেন কি এখানে কি হচ্ছে? নিশি এইভাবে আর আরাফের পাশে। কথা শেষ করতে পারল না নুহা। গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে উঠল। নিশির এই সাজসজ্জা দেখে সে যা ভাবছে, সেটা যদি সত্যি হয়। রৌফ মীর খানিকক্ষণ নীরব থেকে গলা খাকারি দিয়ে বললেন, তুমি যা ভাবছ ঠিক তাই। নিশির সঙ্গে আরাফের বিয়ে হয়েছে। বিস্ফোরণ ঘটল যেন। নুহার চোয়াল শক্ত হয়ে গেল। চোখ বিস্ময় বড় হয়ে উঠল। বিয়ে? নিশি আর আরাফের? রৌফ মীর ধীর কণ্ঠে বললেন, আমি জানি তোমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমাকে ক্ষমা করবে। তবে এটা নিশির পূর্ণ সম্মতিতেই হয়েছে। আর যতই হোক, ও তো আমার মেয়েই। এই সিদ্ধান্তে ওর কোনো ক্ষতি হবে না, এটা আমি নিশ্চিত করেই এটা করেছি। নুহা আর কিছু শুনতে পারছিল না। কানের ভেতর এক ধরনের ভো ভো শব্দ বাজতে লাগল। নিশির সেই ফাঁকা দৃষ্টি, মুখের অব্যক্ত কষ্ট, সব মিলিয়ে কিছু একটা যেন ভয়ানক রকম ভুল লাগছিল। ঘরের ভেতর এক ধরনের চাপা গুঞ্জন। কথাবার্তা চলছে, কিন্তু সালমানের কানে যেন কিছুই স্পষ্ট হচ্ছে না। সব শব্দ মিলেমিশে একটা অস্পষ্ট গুঞ্জনে পরিণত হয়েছে। আফতাব চৌধুরীর ভারী গলা কানে এলো ঠিকই, কিন্তু সেই কথাগুলো যেন বহু দূর থেকে আসছে। মা, তুমি তো আমার মেয়ের মতো। আমাদের সমাজে একটা সম্মান আছে। অনন্যা কি কারণে এমন কাজ করল জানি না, কিন্তু এতে আমাদের মান সম্মানও জড়িয়ে আছে। নিশিকে দেখে আমি রৌফকে প্রস্তাব দিয়েছিলাম নিশিকে আমার ছেলের বউ করার। আমার ছেলেকে তো তুমি চিনো, নিশি আমাদের বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। সালমান শুনছে, কিন্তু বুঝতে পারছে না, কিংবা বুঝতে চাচ্ছে না। মস্তিষ্কের সমস্ত কাজ থেমে গেছে। চোখের সামনে বসে আছে নিশি, লাল শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ, সাজসজ্জায় বধূর রূপ। তবু সেই চেনা মুখটা আজ অচেনা লাগছে। ওর নিশি অন্য কারো পাশে বসে আছে, বউ হয়ে। শ্বাস যেন আটকে আসছে। বুকের ভেতর একটা অদৃশ্য শিলাস্তম্ভ চেপে বসেছে। নিশির চোখের দিকে তাকিয়ে সালমান দেখতে পেল শূন্যতা, একেবারে খালি, প্রাণহীন। অথচ সেই মুখটাই তো ছিল সালমানের আনন্দের উৎস। এই চোখেই তো কত ভালোবাসার ভাষা পড়েছে সে। অভিমানের ঝিলিক দেখলেই বুকের ভেতর এক ধরনের অস্থিরতা নিয়ে সে ছুটে গিয়েছিল কতবার। সেই নিশি আজ তার নয়। নিশির জীবনে সালমান নেই। এই সত্যটা মাথার মধ্যে বাজতে থাকল। সালমান নেই। মাথার ভেতর ঝাপসা হয়ে সবকিছু ঘুরপাক খেতে লাগল। হঠাৎ খুব করে মনে পড়ল সেই সন্ধেটার কথা, যেদিন নিশি লালচে শাড়ি পরে সালমানের সামনে দাঁড়িয়েছিল। ঠোঁটের কোণায় হাসি, চোখে দুষ্টুমির ঝিলিক। তখন এক ঝলক কল্পনায় সালমান ভেবেছিল, এই সাজ যদি একদিন তার জন্য হয়। তার নামেই যদি এই চুড়ি, এই শাড়ি, এই আলতা রাঙা পা হয়, তাহলে কেমন লাগবে? সেই স্বপ্নের সাজ আজ সত্যি হল। কিন্তু সাজটা সালমানের জন্য নয়। মনে হল, বুকের ভেতর কেউ একমুঠো করে তার হৃৎপিণ্ডটা চেপে ধরে আছে। নিশির পাশে বসে থাকা আরাফকে দেখে অদ্ভুত এক হাহাকার ছুড়ে গেল তার মনের গহীন থেকে। এই সাজ তো আমার জন্য ছিল, নিশি। এই লাল শাড়ি, এই গহনা, এই আলতা। স্বপ্নে তোমাকে আমি এইভাবেই তো দেখেছিলাম। কেন তবে অন্য কারো পাশে বসে আছো তুমি? সালমান চোখ নামিয়ে নিল। নিশি তো আছে,
নিশির হাসিও হয়তো ফিরবে একদিন, নিশির জীবনও চলবে, কিন্তু সেই জীবনের কোনো কোণে সালমান নেই। হয়তো কোনোদিন নিশি আরাফের পাশে সত্যিকারের হাসি মুখে বসে থাকবে। আর সেই হাসির গল্পে সালমানের নামও থাকবে না। সালমান নেই। নিশি চোখ তুলে তাকাতেই দরজার পাশে স্থির দাঁড়িয়ে থাকা সালমানকে দেখল। তার দৃষ্টি গভীর, চুপচাপ, অথচ সেই নীরবতার ভেতর এক অনুচ্চারিত আর্তনাদ। অভিমান, বিস্ময়, বেদনা আর একটা প্রশ্ন, কেন? সেই প্রশ্নটাই নিশির বুকের ভেতর বাজল যেন ঝনঝন করে। চোখ নামিয়ে নিল সে, তড়িঘড়ি করে। যেন চোখাচোখি হয়ে গেলে তার সমস্ত লুকিয়ে রাখা অপরাধ, সমস্ত আত্মগ্লানি ফাঁস হয়ে যাবে। মনে হল সালমানের সামনে দাঁড়িয়ে নেই শুধু, দাঁড়িয়ে আছে নিজের বিবাগী হৃদয়ের সামনে। যে হৃদয়কে সে নিজেই টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে। মনের ভেতর কোথাও প্রতিধ্বনিত হতে লাগল সেই তিনটি শব্দ, কবুল, কবুল, কবুল। প্রতিটি উচ্চারণ যেন তার বুক চিরে বয়ে গিয়েছে। মনে হয়েছিল সেই মুহূর্তে নিজের হাতেই সে নিজের স্বপ্নের শেষ পাথরটা মাথার ওপর ফেলে দিয়েছে। বিয়ের সময়ে ঘরের ভিড়, আত্মীয়দের কথাবার্তা, সব ঝাপসা হয়ে গিয়েছিল তখন। সেই কুয়াশার ভেতর থেকে শুধু একটা মুখ স্পষ্ট হয়ে উঠেছিল বারবার, সালমান। প্রতিটি কবুল উচ্চারণের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল কেউ যেন কানে কানে বলে যাচ্ছে, এই শেষ, নিশি। আজ থেকে তুমি আর সালমান কখনো এক হবে না। আজ দরজার ওপাশে দাঁড়িয়ে সেই কথাটাই যেন চোখ দিয়ে বলে গেল সালমান। নিশি অনুভব করল সে অপরাধী। শুধু সালমানের কাছে নয়, নিজের কাছেও। সে বিশ্বাসঘাতক। নিজের ভালোবাসার, নিজের স্বপ্নের, নিজের আশাগুলোর। আজ সে কারো স্ত্রী। সে আজ অন্য কারো ঘরণী, অথচ এই সংসারের স্বপ্ন তো সে দেখেনি কখনো। যে মানুষটার হাত ধরে জীবন কাটানোর স্বপ্ন সে দেখেছিল, সে তো দরজার ওপাশে দাঁড়িয়ে, একজোড়া ভেঙে পড়া চোখ নিয়ে। সালমান আজ অতীত। এই সত্যি তীরের ফলার মতো এসে বিঁধল নিশির বুকের গভীরে। সে কি বলবে, আমি তো চাইনি এমনটা হোক, সালমান? নাকি বলবে, আমি তো আপনাকে সত্যিই ভালোবেসেছিলাম, বিশ্বাস করুন আমায়? না, কিছুই বলা যাবে না। এই দাম্পত্যের বেড়াজালে বন্দী হয়ে ভালোবাসার নাম উচ্চারণ করা মানে পাপ। আজ থেকে সালমানের নাম মনে পড়লেই গুনাহ হবে। আজ থেকে সালমান সত্যিই শুধু স্মৃতি। আর সেই স্মৃতি ছুঁতে গেলেই হাত পুড়ে যাবে। মনের গোপন কোণে হয়তো ভালোবাসা চিরকাল অক্ষত থাকবে, কিন্তু তা কেবলই পাথরের মতো, নির্বাক, নিস্তব্ধ, স্পর্শ করলে রক্ত ঝরবে। নিশি বুঝে গেল, এই দুঃসহ শূন্যতা, বুকের ভেতর লুকিয়ে রাখা এই মৃত্যু, এই তীব্র দাহ নিয়ে তাকে বাকি জীবন বেঁচে থাকতে হবে। তার মুখে হাসি থাকবে, সংসারের কথা থাকবে, সম্পর্কের দায় থাকবে, কিন্তু সেই হাসির আড়ালে চিরকাল দগ্ধ হবে তার বুকের গভীরতম অনুভূতি। কারো তা বোঝার সুযোগ থাকবে না, কেউ তা জানতে পারবে না। নুহা সামনের দিকে এক পা বাড়িয়ে এগিয়ে গেল। চারপাশে মানুষের কোলাহল, হাস্যোজ্জ্বল মুখ, আনন্দ, সবকিছুই স্পষ্ট, অথচ তার কাছে যেন কোনো শব্দই ঠিকভাবে পৌঁছাচ্ছে না। সবকিছু কেমন আবছা লাগছে, কেমন অস্পষ্ট। বুকের ভেতর এক অজানা শূন্যতা, যেন একটা অদৃশ্য ভার। নিশিকে আজ নতুন পরিচয় বিদায় জানাতে হবে, এই বাস্তবতাটা কিছুতেই মেনে নিতে পারছে না নুহা। এতদিন যে বোন তার পাশে ছিল, এক ছাদের নিচে একই আলো বাতাসে বেড়ে উঠেছে, সে আজ অন্য এক পৃথিবীর মানুষ হয়ে যাবে। এই পরিবর্তন এত দ্রুত, এত নিঃশব্দে ঘটে গেল যে নুহা ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এ বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। সামনে দাঁড়িয়ে থাকা আফতাব চৌধুরীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আমি আমার বোনের সাথে একটু কথা বলতে চাই। আফতাব চৌধুরী হাতে ঘড়ির দিকে তাকালেন। সন্ধ্যার আলো ফিকে হয়ে রাতের ছায়া গাঢ় হচ্ছে। ক্লান্ত স্বরে বললেন, হ্যাঁ মা, নিশ্চয়ই। তবে বেশি সময় নিও না, আমাদেরও ফিরতে হবে। নুহা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল, তারপর নিশির হাত ধরে ওপরে উঠে গেল। কিছুক্ষণ পর নুহা নিশিকে নিয়ে নিচে নেমে এলো। মুখে স্বাভাবিক ভাব ধরে রেখেছে, যেন কিছুই হয়নি, যেন সবকিছু ঠিকঠাক আছে। যেন কয়েক ঘন্টার ব্যবধানে কিছুই বদলায়নি, কেউ বদলায়নি। রউফ মীর কাছে এসে স্নেহভরে বললেন, তাহলে চলো, মা।
নিশিকে এবার বিদায় দেই। নুহা কিছু বলল না, শুধু মাথা নত করল। বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হল। মানুষের মুখে হাসি, সৌজন্য বিনিময়ের ভিড়, বিদায় স্মৃতির সাদামাটা দৃশ্য। নিশিকে শ্বশুরবাড়ির গাড়িতে তুলে দেওয়া হল। নুহার মনে হল নিশি বদলে গেছে। কেমন যেন অচেনা লাগছে তাকে। এই কয় ঘন্টার মধ্যে কি এমন হলো যে তার বোনের চোখের ভাষা পাল্টে গেল? নুহার বুকের ভেতর এক অস্থিরতা ক্রমশ দানা বাঁধছে। হয়তো কিছুই হয়নি, হয়তো সব ঠিকই আছে, তবু কোথাও একটা অদৃশ্য শঙ্কা, কোথাও একটা অজানা প্রশ্ন রয়ে গেল। ডিগ্রি 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 ডিগ্রি। রাতের আকাশটা আজ যেন একটু বেশিই নীরব। চাঁদটাও মেঘের আড়ালে লুকিয়েছে, নিঃশব্দে গাঢ় অন্ধকার ছড়িয়ে দিয়েছে চারপাশে। কোথাও কোনো শব্দ নেই, শুধু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে পেঁচার ডাক। সেই ডাক যেন নিস্তব্ধতার বুক চিরে বলে যায়, কিছু একটা ঠিক নেই, কোথাও একটা অজানা হাহাকার লুকিয়ে আছে। আহির হাসপাতাল থেকে ফিরেছে। ক্লান্ত শরীর, ক্লান্ত মন। দরজা ঠেলে ঘরে ঢুকেই খেয়াল করল, নুহা নেই। বুকের ভেতর হালকা অস্থিরতা। এত রাত্রে কোথায় গেল সে? আহির ঘরময় চোখ বুলিয়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়াল। চারদিকে চুপচাপ। হঠাৎ মনে পড়ল, হয়তো দাদির ঘরে। পা টিপে টিপে এগিয়ে গিয়ে দরজার ফাঁক গলে ভেতরে তাকাল। চোখ আটকে গেল। আফিয়া বেগম জায়নামাজে বসে আছেন, কোলে নুহা মুখ লুকিয়ে শুয়ে। মেয়েটা ফিসফিস করে কিছু বলছে, আর দমচাপা কান্না মিশে যাচ্ছে তার কথায়। আহির দেখল, নুহার ক্ষীণ ফোপানো কাঁপন সারা ঘরটাকে ভারী করে তুলেছে। সেই কান্নার শব্দে আহিরের বুকের ভেতর কেমন একটা ব্যথা বাজল, অদৃশ্য, অথচ গভীর। আফিয়া বেগম আহিরকে দেখে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সে হাত তুলে ইশারায় থামাল। সময়ের ফাঁকে খানিকটা বিরতি। কিছুক্ষণ পর আহির আবার ফিরে এল। এবার নুহা ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর রেখা এখনো স্পষ্ট। আফিয়া বেগম ফিসফিস করে বললেন, দাদু ভাই, ভেতরে আয়। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আহির এগিয়ে গেল। নিঃশব্দে দাঁড়িয়ে তাকাল। নুহার ঘুমন্ত মুখ, যেন শিশুর মতো শান্ত, অথচ সেই মুখের কোণে লেগে আছে বিষাদের ছাপ। আহির নির্লিপ্ততা স্বরে বলল, উনি এখানেই থাকুক, আমি ঘরে যাচ্ছি। আফিয়া বেগম তৎক্ষণাৎ বললেন, থামো। এই বুড়ি মানুষ সারারাত বসে থাকবে নাকি? ওকে কি আমি একা হাতে খাটে তুলতে পারব? ও কি এভাবেই মেঝেতে ঘুমাবে? আহির কিছুক্ষণ চুপ। তারপর নিঃশ্বাস ফেলে বলল, তাহলে কি করব? দাদি চোখ সরু করে তাকালেন, গলায় একটুখানি রসিকতার ঝলক। এত বড় যুবক, বউয়ের ভার নিতে পারবি না? কোলে তুলে খাটে শুয়ে দিয়ে যা। আহির আর কিছু বলল না। ধীরেই ঝুঁকে পড়ল। দু হাতে খুব সাবধানে তুলে নিল নুহাকে। মনে হল, যেন পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান কিছু ধরে রেখেছে বুকে। এত হালকা, এত নীরব, কিন্তু বুকের গভীরে সেই ভার অন্যরকম। ওই দিকে যাচ্ছিস কেন? খাট তো এদিকে। আফিয়া বেগমের কথায় থেমে গেল আহির। একটু হাসল। তারপর বলল, আমার বউকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। তুমি নিশ্চিন্তে ঘুমাও, বুড়ি। বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। বুকের কাছে নুহাকে আরও একটু শক্ত করে চেপে ধরল। যেন অজান্তেই তাকে নিরাপত্তা দিচ্ছে, আবার নিজেও সে নিরাপত্তায় আচ্ছাদিত হচ্ছে। ঘুমন্ত নুহার মুখে প্রশান্তির ছায়া। যেন নিজের অজান্তেই সে জেনে গেছে, এই বুকই তার আশ্রয়। এই বুকই তার চিরচেনা ঘর। আহির নুহাকে খাটে শুইয়ে দিল ধীর, নিস্তব্ধ এক স্পর্শে। যেন গভীর মমতায় গাথা এক আদরের পরশ। নুহার চোখ দুটি বন্ধ, নিস্তেজ মুখখানা সারাদিনের ক্লান্তি আর অশ্রুজলের ভার বয়ে নিয়ে এসেছে। সেই মুখে এক ধরনের নীরব শান্তি। ঘরের কোনো আলো জ্বলছে না। জানালার ফাঁক গলে চাঁদের ক্ষীণ, মলিন আলো এসে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। সেই আলো এসে পড়ে নুহার মুখ ছুঁয়ে দিচ্ছে, স্নিগ্ধ, কোমল আলোয় যেন সে আরও মায়াময় হয়ে উঠেছে। যেন কোনো অপরূপ শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত প্রতিচ্ছবি। আহির নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে রইল। মুহূর্তটা থমকে গেল।
সময় যেন তার সমস্ত গতি হারিয়ে ফেলল এই শান্ত মুখের সামনে। নুহার কপালের ওপর এলোমেলো চুলের গোছা নেমে এসেছে। আহির হাত বাড়াল, আঙুলের স্পর্শে খুব আস্তে করে সরিয়ে দিল সেই চুল। অতি মৃদু, অতি স্নেহময় সেই ছোঁয়ায় আহিরের নিজের ভেতরও যেন একটা নরম শিহরণ বয়ে গেল। অচেনা এক আবেগ, যেন অনির্বচনীয় এক টান। নুহার নিঃশ্বাসের ধীর স্পন্দন শোনা যাচ্ছে, নিঃশব্দ রাতে সেই মৃদু শ্বাসের আওয়াজ যেন ঘরের নিস্তব্ধতা আরও গভীর করে তুলেছে। আহির আস্তে করে খাটের পাশে মেঝেতে বসে পড়ল। মাথাটা খাটের ধারে ঠেকিয়ে রাখল। চোখের পলকহীন দৃষ্টি নিবন্ধ নুহার মুখে। কতক্ষণ এভাবে বসেছিল আহির নিজেও জানে না। সময়ের হিসাব তখন অর্থহীন। বাইরে রাত আরও গভীর হয়েছে। নীরবতা গাঢ় থেকে গাঢ়তর। দূরে কোথাও রাতজাগা এক পাখি ডেকে উঠল, সে ডাকও যেন নিস্তব্ধতারই অংশ হয়ে গেছে। আহির টের পেল না কখন তার চোখের পাতায় ঘুম নেমে এসেছে। ক্লান্ত শরীর আর মায় ভরা হৃদয়ের ভারে সে সেখানেই ঘুমিয়ে পড়েছে। নুহার ঠিক পাশেই, তার নিঃশ্বাসের ছায়ায়, তার মায়ার পরশে। দুজনেই ঘুমিয়ে আছে একই ছাদের নিচে, একই নিঃশ্বাসের স্পন্দনে, কিন্তু হয়তো এখনো দুই ভিন্ন জগতে। অথচ চাঁদের আলো এসে দুজনকে একসূত্রে বেঁধে রেখেছে নির্ভরতার এক নীরব বন্ধনে। একটি শান্ত সকাল। সূর্যের প্রথম রশ্মি দুলতে দুলতে জানালার পর্দা ঠেলে ভেতরে প্রবাহিত হচ্ছিল। নুহা ধীরে ধীরে চোখ খুলে নিজের চারপাশে তাকাল। মনে এক অস্বস্তি ঢুকে পড়ল, যেন কিছু একটা ঘটেছে, কিন্তু কি? তার দৃষ্টি খানিকটা মলিন, মনে হচ্ছিল তার পিছু থেকে কিছু অবদ্ধ ঘটনা তাকে তাড়া করছে। সজাগ হয়ে সে বসে পড়ল। তার চোখ পড়ল খাটের পাশে, যেখানে আহির শুয়েছিল। সে কি সারারাত এইভাবে শুয়েছিল? নুহা অবাক হয়ে মৃদু সুরে উচ্চারণ করল, আহির, আহির, শুনতে পাচ্ছেন? আহির ধীরে ধীরে চোখ খুলে গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল। তার মনে কিছুই গুছিয়ে উঠছিল না। গত রাতের স্মৃতিগুলো তার মনে অস্পষ্ট, যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। সে কখন এখানে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। নুহা উঠে দাঁড়িয়ে ধীর পায়ে আহিরের দিকে এগিয়ে এসে বলল, আপনিই তো আমাকে নিয়ে এসেছেন, তাই না? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এখানে কেন ঘুমালেন এমন অদ্ভুতভাবে? আহির কিছুটা অস্বস্তিতে পড়ে রেশ ধরে বলল, ওই আসলে, মানে আমি। আপনি কি কোনো অপরাধের অভিযোগ করছেন? এভাবে জেরা করছেন যে? নুহা একটু থেমে গিয়ে শান্ত গলায় উত্তর দিল, জেরা কখন করেছি? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। তবে আপনার আচরণটা একদমই অদ্ভুত মনে হচ্ছে। আপনি কি গতকাল রাতেও? আহির চুপচাপ মাথা নেড়ে বলল, একদম বাজে কথা বলবেন না নুহা। আমি তেমন কিছুই করিনি। আগের দিনের ঘটনা আলাদা। আপনি এতটাও সুন্দরী নন যে আমি বারবার হুঁশ হারিয়ে ফেলব। আপনি ঘুমাচ্ছিলেন আর আমি আপনার সুযোগ নেব। কিভাবে ভাবতে পারেন? নুহা অবচেতনভাবে খাটের বালিশটা সোজা করতে করতে বলল, বুঝেছি। আপনি সুন্দরী মেয়ে দেখে অভ্যস্ত আছেন। আমি তো আপনার এক্স গার্লফ্রেন্ডকে আগের দিন দেখেছিলাম, ভীষণ সুন্দরী ছিল। কি যেন নাম ছিল তার? আহির তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, সেসব জেনে আপনি কি করবেন? এসব নিয়ে আপনার কি আগ্রহ আছে? নুহা, আপনি একেবারে ডিফিকাল্ট বউয়ের মতো প্রশ্ন করছেন। নুহা একটু হাসল, তারপর হালকা রসবোধে বলল, আপনিই তো সবসময় বউ বউ বলেন, তো আমি বউয়ের মতো প্রশ্ন করলে সেটা কি দোষ? আহির এক পা এগিয়ে এসে তার গলা গভীর করে বলল, দেখুন, আপনাকে দেখে এতটা লাজুক মনে হয় না। সরাসরি বলেই দিন, নইলে আমি যা আপনাকে দিয়েছিলাম তা আমাকে ফেরত দিন। নুহা তার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল, কি বললেন আপনি? একটু আগেই তো বললেন আপনি কোন সুযোগ? কথাটা শেষ না করেই সে দ্রুত এগিয়ে এসে বলল, আমি কিন্তু আপনাকে। এমন সময় আচমকা আহির তার দুটি হাত দিয়ে নুহার কোমর টেনে নিল, নুহাকে আরও কাছে আনল। নুহা একটু চমকে তাকিয়ে রইল।
তার কপালে অল্প ঘাম জমতে শুরু করল। আহিরের এত কাছাকাছি এসে তার স্নিগ্ধ গন্ধে কিছুটা বিভ্রান্ত হয়ে নুহা এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু আহির তার কোমর শক্ত করে ধরে রাখল। নুহার গলায় এক ধরনের কাঁপুনি এসে গেল। তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ। আপনি আপনি কি করছেন আহির? আহির মৃদু হেসে তার চোখে চোখ রাখল, যেন সে বহু আগে থেকে এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল। গভীর কণ্ঠে বলল, বউ বলে শুধু ডাকলেই হবে? এবার সত্যিটা বলা দরকার। আমি আপনার সঙ্গে থাকতে চাই নুহা, সারা জীবন, ঠিক এইভাবে, হয়তো আরও কাছে। আমি চাই আমাদের সংসার হোক, স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু কাগজের কিছু শব্দ না হয়ে সত্যি হোক। নুহা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আহির এক আঙুল রাখল তার ঠোঁটে। শুনবেন না আমার কথা? আপনি কখনো আমার পরিবারকে নিজের মনে করেননি, সবসময় নিজেকে গুটিয়ে রেখেছেন। আমি চাই আপনাকে একটা সত্যিকারের পরিবার দিতে, যেটা শুধু আপনার, আমাদের। আমি জানি আমি অপরাধী, কিন্তু আমি মন থেকে দুঃখিত। যদি শাস্তি দিতেই চান, দিবেন। আমি মেনে নেব, সারা জীবন মেনে নেব। কিন্তু একটা চান্স দিন নুহা। কথা দিচ্ছি, আপনার বিশ্বাস কখনো ভাঙব না। আপনাকে ঠিক এভাবেই আগলে রাখব, একজন সত্যিকারের স্বামী হয়ে। নুহার মুখে কোনোরকম প্রতিক্রিয়া ফুটে উঠল না। আহির একটু হেসে বলল, আপনাকে এখনই উত্তর দেওয়ার দরকার নেই। 3 দিন সময় দিলাম। ভাবুন, তারপর উত্তর দিবেন। যদি না হয়, তাহলে আমি আহির ইবনান মীর কথা দিচ্ছি, আমি আপনাকে এই সম্পর্ক থেকে পুরোপুরি মুক্তি দেব। আর যদি হ্যাঁ হয়, তবে সারা জীবন আপনি আমার থাকবেন। এই ধোঁয়াশার সম্পর্ক আমি আর টানতে চাই না। আহির একটু থেমে মুখে দুষ্টুমিভরা হাসি এনে বলল, আমার মতো ভালো ছেলে কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবে না। একবার ভেবে দেখো। তারপর সে এক পা পিছিয়ে গেল, হাত উঁচিয়ে ঘাড় টানতে টানতে বলল, উফ, বেশ ক্লান্ত লাগছে। যাই, ফ্রেশ হয়ে আসি, ঘাড় ব্যথা করছে। নুহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের কোণে অল্প হাসির আভাস ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। তার চোখে কিছু প্রশ্ন ছিল, কিছু অনুভূতি, যা সে নিজেও স্পষ্ট করে বুঝতে পারছিল না। সকালেই অনন্যাকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে একটাও কথা বলেনি। যখন তার জ্ঞান ফেরে, তখনও তার ঠোঁট বন্ধ ছিল, কেবল নীরবে বসেছিল। বাড়িতে আনার পর সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে 4 দেয়ালের মধ্যে। বাইরে বেরোনোর কথা তো দূরের কথা, তার চোখেও কোনো অভিব্যক্তি ছিল না। আজ নিশির শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সবার, কিন্তু কারো মনেই যেন যাওয়ার ইচ্ছে ছিল না। গত রাতের ঘটনাগুলো সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। মেহমানরা একে একে বিদায় নিয়েছে, যারা রয়ে গিয়েছিল তারাও সকালের খাবার শেষ করেই বেরিয়ে গেছে। বাড়ি যেন এক অদ্ভুত শূন্যতায় ঢেকে গেছে। দরজার পর্দাগুলো নিঃশব্দে দুলছে বাতাসে, বারান্দার নিচে পায়রাগুলো গুটিসুটি মেরে বসে আছে, অথচ কোনো শব্দ নেই। সব যেন থমকে গেছে। রৌফ মীর বলে গেছেন বিকেলের দিকে নিশি আর আরাফকে বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু কেউই নিশ্চিত ছিল না তারা আদৌ আসবে কিনা। এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে গিয়েছে সবাই। সময়ের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কেউ যেন তার গতি বুঝতে পারছে না। ইরিনা দরজা ঠেলে সালমানের ঘরে ঢুকল, চোখে চিরচেনা আত্মবিশ্বাসের ঝলক। কি রে সালমান, আমাকে ডেকেছিস? সালমান খাটে হেলান দিয়ে বসেছিল, চোখে এক ধরনের ক্লান্তি লেপ্টেছিল। ধীর গতিতে মাথা নাড়িয়ে শুধু বলল, হুম। তার কণ্ঠে কোনো আবেগের ছোঁয়া ছিল না, বরং যেন এক অদৃশ্য ভার বইছে। আমি কাল ইতালি ফিরব। তুই এখানে থাকতে চাস? থাকলে থাক, তবে একটা কথা তোর জানা উচিত, আহির কখনো তোর হবে না। শুধু শুধু আশার মরিচিকা নিয়ে বসে থাকিস না। ইরিনা এক মুহূর্ত থেমে সালমানের দিকে তাকাল, তারপর হালকা হাসল, যেন এই কথাটা বহু আগেই জানত। কাল সকালে ফিরবি, নাকি রাতে? টিকিট বুক করেছিস? থাক, আমি দেখে করে দিচ্ছি। বলেই সে ঘর থেকে বেরিয়ে যেতে নিল। কিন্তু ঠিক তখনই সালমান একটু সামনে ঝুঁকে বলল,
দাঁড়া, তুই সত্যি যাবি? ইরিনা এবার কোনো উত্তর দিল না, শুধু একবার মাথা ঝাঁকাল, ঠোঁটে রহস্যমাখা এক মিষ্টি হাসি রেখে দ্রুত বেরিয়ে গেল। সালমান তাকিয়ে রইল দরজার দিকে, মনে হল এই নীরব উত্তরের মধ্যেই যেন হাজারটা কথা লুকিয়েছিল। বিকেলের দিকে নিশি আর আরাফ আসবে শুনে আরিফা বেগম যেন হঠাৎ করেই নিজের মেয়ের অসুস্থতা ভুলে গিয়েছেন। ব্যস্ত হয়ে পড়লেন রান্নার আয়োজন নিয়ে। নানান পদ রাঁধতে লাগলেন, যেন অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। নুহা তার পাশে নীরবে সাহায্য করছিল। আজ সকাল থেকে মেয়েটা একেবারে পাথরের মতো হয়ে গেছে। এমনিতে সে কম কথা বলে, কিন্তু আজ যেন একেবারে নির্বাক। মুখে কোনো আবেগ নেই, চোখেও নেই কোনো অভিব্যক্তি। আরিফা বেগম অবশ্য নুহার এই বদলে যাওয়া মুড নিয়ে বেশি ভাবলেন না। হয়তো একমাত্র বোনের শ্বশুরবাড়ি চলে যাওয়ার দুঃখে মন খারাপ করে আছে, কিংবা হয়তো আরও কিছু আছে যা কেউই বুঝতে পারছে না। নিশি ধীর পায়ে অনন্যার ঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এক শক্তিশালী হাত তার কবজি আঁকড়ে ধরল। সে কিছু বুঝে ওঠার আগেই টানটান এক শক্তি তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ হলো এক ধাক্কায়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, যেন বাতাসের শব্দও থমকে গেছে। নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস বন্ধ করে। সে বুঝতে পারছিল কারো দৃষ্টি তীক্ষ্ণভাবে তার দিকেই নিবদ্ধ, তবুও সে মাথা নিচু করে রাখল। সেই চোখের দিকে তাকানোর সাহস তার ছিল না। সালমান দাঁড়িয়ে ছিল নিশির একদম সামনে, গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছিল। সেই চোখের দৃষ্টি তীক্ষ্ণ ছিল, যেন নিশির আত্মার গভীরে প্রবেশ করে প্রতিটি অনুভূতি বের করে আনতে চাইছে। আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে, ফিসফিস করে বলল নিশি। সালমান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল, সেই হাসির ধারালো ঝঙ্কার নিশির সারা শরীরে এক শীতল শিহরণ বইয়ে দিল। সে একটু চোখ তুলে তাকালো, কিন্তু সামনে যে হাসিটা দেখল সেটা ছিল ভয়ঙ্কর। নিশি কিছু বলার আগেই এক ঝড়ের মতো আচমকা সালমানের হাত উঠে এলো, আর পর মুহূর্তেই তার গালে সজোরে আঘাত হানল। একটা প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হল ঘরের দেয়ালে, যেন সময় থমকে দাঁড়াল। আঘাতের তীব্রতায় নিশি কিছুটা দুলে গেল, ভারসাম্য হারিয়ে ফেলতে লাগল, কিন্তু ঠিক তখনই সালমান তড়িঘড়ি তাকে ধরে দাঁড় করিয়ে দিল। নিশি টলমল চোখে তাকাল সালমানের দিকে, কিন্তু সেই চোখে বিস্ময় বা প্রতিরোধের বদলে ছিল এক অদ্ভুত শূন্যতা, এক নিঃশেষিত অনুভূতি, যেন সবকিছু হারিয়ে গেছে বহু আগেই। সালমান ঠান্ডা কণ্ঠে বলল, ব্যথা লেগেছে, তাই না? এই ব্যথা আমারও লেগেছে, এর থেকে 1000 গুণ বেশি। তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, নেই কোনো করুণা, শুধু এক তপ্ত জ্বলন্ত যন্ত্রণা। সে নিশির মুখটা তার আঙুলের নিচে শক্ত করে তুলে ধরল। মাথা নিচু করে আছো কেন? তাকাও, তাকাও আমার দিকে। আমাকে এইভাবে দেখে খুশি লাগছে না তোমার? আমাকে ভেঙে চুরে দিয়ে এই অবস্থায় ফেলে রেখে শান্তি পেয়েছ? নিশি তাকালো সালমানের চোখে। সেই চোখে ছিল না আগের ভালোবাসার উষ্ণতা, ছিল না একসময়ের গভীর আবেগ। বরং সেখানে ছিল দগদগে ক্ষত, এক দহন, এক শেষিত আকুতি। সালমান এগিয়ে এলো আর ফিসফিস করে বলল, আমার কাতর চোখ দুটো দেখে মজা নাও, নিশি। কারণ তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইল, তার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠোঁট কাঁপছিল, যেন কোনো শব্দ উচ্চারণ করতেই ভয় পাচ্ছে। তবুও অনেক কষ্টে ফিসফিস করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার আর কোনো উপায় ছিল না। সালমানের ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি খেলা করল, যেন তার ব্যথা এখন কেবল তামাশায় পরিণত হয়েছে। এই দায় তোমার, নিশি। উপায় ছিল না মানে? বলো না যে তুমি বাধ্য হয়েছিলে, কারণ সেটা তোমার মতো মেয়ের মুখে মানায় না। তুমি না চাইলে কার সাধ্য ছিল তোমাকে দিয়ে কবুল বলানো? তুমি নিজেই চেয়েছিলে, তাই হয়েছে। আসলে তুমি আমাকে পছন্দ করতে না, তাই না? তোমার কাছে আমি কখনোই যথেষ্ট ছিলাম না। তাই বেটার অপশন পেয়েই ছেড়ে দিলে আমায়, তাই তো? নিশি গভীরভাবে শ্বাস নিল, তার চোখে একরাশ যন্ত্রণা, একরাশ অভিমান। দীর্ঘক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, তাই আমি অস্বীকার করছি কই? হ্যাঁ,
যদি আপনি ভাবেন আমি আপনাকে ঠকিয়েছি তবে তাই। ভুলে যান আমায়, এগিয়ে যান নিজের জীবনে। তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে। আমি তো আপনাকে ছেড়ে দিয়েছি, তাই না? সালমান তাচ্ছিল্যের হাসি দিল, সেই হাসির মাঝে বিষাদ লুকানো ছিল, ছিল দগদগে এক ক্ষত। বাহ, কি সুন্দর কথা। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার স্বামী তোমাকে এক রাতেই কতটা ভালোবেসেছে? তুমি কি আমাকে ভুলে গেছ? হায়রে বিশ্বাসঘাতক! তুমি তো এখন নতুন পৃষ্ঠা লিখছ, আর আমি শুধু পুরনো সেই পৃষ্ঠাগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছি। নিশি চোখ বন্ধ করে ফেলল, যেন বাস্তবতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছে। তার কণ্ঠ কাঁপছিল, কিছু বলার মতো শক্তি পাচ্ছিল না। তবুও অনেক কষ্টে নিচু স্বরে বলল, আপনি ও পুরনো পৃষ্ঠা ছিঁড়ে ফেলুন না, সালমান। সালমানের ঠোঁটে তীক্ষ্ণ কটাক্ষ ফুটে উঠল, গভীর দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে বলল, উহু, অসম্ভব। অতীত ভুলে থাকা যায় না, নিশি। তার থেকে বরং ভাবব, তুমি একসময় আমার ছিলে, এই সত্যিটুকু নিয়েই বেঁচে থাকব। নিশি নিঃশব্দে শ্বাস নিল, নিজেকে সামলানোর চেষ্টা করল। অনন্যা আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য মরতে গিয়েছিল। তাকে বিয়ে করুন, আপনি সুখী হবেন। আমাকেও ভুলে যান। সালমান এক লাজুক হাসি দিল, তবে সেই হাসিতে বিষ ছিল, ছিল কষ্টের দীর্ঘ ছায়া। অনন্যাকে বিয়ে করব? ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করো, তারপর আমি অনন্যাকেও বিয়ে করব। আশা করি সতীন হিসেবে তাকে পেলে তোমার ভালো লাগবে। তুমি তো নিজেই তাকে বোন ভাবো, তাই না? এজন্যই তো তার জন্য এত বড় ত্যাগ করলে। তবে তাতে তুমি মহান হয়ে ওঠোনি, নিশি। তুমি কি ভুলে গেছ? আমাকে তুমি খুন করেছ, তাও কোনো অস্ত্র ব্যবহার না করেই। নিশি কাঁপতে কাঁপতে এক নিঃশ্বাসে বলল, আপনি আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। সালমানের কণ্ঠ বিদ্রোহী ঝড়ের মতো আছড়ে পড়ল নিশির উপর। মুহূর্তের মধ্যে সে নিশির মুখের একপাশে শক্ত হাতে চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নিশি হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছু বলার আগেই সালমান ঠান্ডা, অথচ গভীর এক যন্ত্রণায় প্রশ্ন ছুড়ে দিল, তোমার কথা আমি কেন শুনব, বলো তো? নিশির চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। সালমানের প্রতিটি শব্দ তার হৃদয়ের গহীনে অদৃশ্য ছুরির মতো আঘাত করছিল, ক্ষত তৈরি করছিল। সালমানের কণ্ঠ ভারী হয়ে এল, তুমি কি ভাবছ, তুমি আমাকে ছেড়ে বাঁচতে পারবে? আমাকে ভুলতে পারবে? তার চোখে তীব্র অস্বস্তি, গলায় অসহনীয় যন্ত্রণা। গত রাত, সারা রাত আমি এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি। শুধু তোমার কথা ভেবেছি। শুধু ভেবেছি, অন্য কেউ যদি তোমার গায়ে হাত রাখে, যদি তোমাকে ছুঁয়ে ফেলে। এই ভাবনাটা যেন আমার শরীরে হাজারো সূচ ফুটিয়ে দিয়েছে। মনে হয়েছে, আমি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছি, ধীরে ধীরে মরছি। নিশি নিঃশব্দ কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সালমান গভীর শ্বাস নিল, কষ্টে টলমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে যে শাস্তি দিয়েছ, তার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না, নিশি। তুমি জানো, সবচেয়ে কঠিন শাস্তি কি? মৃত্যু নয়, বরং বেঁচে থাকা, প্রতিদিন সেই মানুষটাকে ছাড়া, যার জন্য একসময় নিজের সবকিছু উৎসর্গ করতে চেয়েছিলাম। তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন? মায়া হচ্ছে আমার জন্য? তার গলায় এক অবর্ণনীয় ব্যথার ছোঁয়া ছিল। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, একেবারে শূন্য হাতে। আমার কাছে কোনো অভিযোগ নেই, অভিমানও নেই। শুধু একটা প্রশ্ন, আমি কি একটুও থাকার মতো ছিলাম না? নিশি নির্বাক হয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুর ভার আর সহ্য করতে না পেরে নিচু স্বরে বলল, আপনি থাকার মতো ছিলেন, আমিই রাখার যোগ্য ছিলাম না। তার কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণার সুর। ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। সালমান ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল, ছাড়ব? হা, আমার তো ধরেও রাখার অধিকার নেই, তাই না? তোমার স্বামী দেখলে সমস্যা হবে, তাই তো? তার কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো, এক বিষাক্ত দুঃখের আবরণে মোড়া।
শুনো নিশি, যখন তুমি অন্য কারো ভালোবাসায় বিভোর থাকবে, আমি তখন একাকী, একসময়ের স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে বেঁচে থাকব। যখন অন্য কেউ তোমাকে গভীরভাবে ছোবে, তুমি ভাববে আমি সেই মুহূর্তে ধীরে ধীরে মরে যাচ্ছি। কারণ আমি তোমাতে এতটাই জড়িয়ে গিয়েছি নিশি, যে নিজের অস্তিত্বটাকেই ভুলে গেছি। দেখো, আমি সালমান, আজ এক মেয়ের জন্য কতটা কাতর হয়ে আছি। যদি ইরিনা, আহির বা অন্য কেউ দেখত, তাহলে আমার উপর হাসত, খুব জোরে জোরে হাসত। কারণ এসব আমার সাথে যায় না, তাই না? কিন্তু তুমি আমার কি অবস্থা করেছ দেখো। কাল সারা রাত আমি কেঁদেছি নিশি। এমন কান্না, যার কোনো শব্দ ছিল না, যার কোনো ভাষা ছিল না। আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। কি করব নিশি, বলো। নিশি মুহূর্তখানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। ভেতরে যেন এক যুদ্ধ চলছে, যা বাইরে থেকে কেউ দেখছে না। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, প্লিজ যেতে দিন। সালমান একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন সে কিছু খুঁজে নিতে চাইছে, হয়তো শেষবারের মতো। তারপর ধীরে ধীরে নিশিকে ছেড়ে দিল। নিশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। তার বুকের ভেতর এক কঠিন ঝড় বইছে, কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেবে না। ধীরে ধীরে পা বাড়াল, যেন নিজের সমস্ত দ্বন্দ্বকে চাপা দিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনে থেকে এক নিঃশ্বাস ফেলে সালমান গভীর স্বরে বলল, তুমি যদি কখনো ফিরে আসতে চাও, আমি ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকব। কিন্তু এবার তোমাকে আর ছাড়ব না, কোনো মূল্যেই না।